লাল টুকটুকে বেনারসের শাড়ি পরে অপেক্ষা করছে রূপা তার স্বামীর জন্য। অন্য মেয়েরা স্বামীর জন্য এক বুক আশা নিয়ে বসে থাকলেও রূপা আছে ভয়ে ভয়ে। সত্যিটা জানার পর তার স্বামী ঠিক কি করে তার সঙ্গে না জানি আদৌ থাকবে কিনা, কিন্তু তার কিছুই করার নেই। সত্যিটা তো রূপার বলতেই হবে। অবশেষে রূপার প্রহর কাটিয়ে সুমন ভেতরে ঢুকতেই রূপা চোখ বন্ধ করে ভয়ে ভয়ে বলে দিল, জানি বিষয়টা কষ্টকর, তবুও আমি বলছি, আপনি যে আমাকে বিয়ে করেছেন আমি একজন ধর্ষিতা। হ্যাঁ, বিয়ের আগে আমাকে ধর্ষণ করা হয়েছিল। আমি একজন ধর্ষিতা মেয়ে। বিয়ের আগে আপনাকে বলতে চাচ্ছিলাম কথাগুলো, যাতে আপনাকে ঠকানো না হয়, কিন্তু বলে উঠতে পারিনি আপনাকে। বিয়ে করা নববধূর মুখ থেকে এসব কথা শুনে বিস্ময়ে তাকিয়ে রইল সুমন। বিস্ময় হবারই কথা, বিয়ে করে নতুন বউয়ের মুখ থেকে কেই বা এসব শুনতে চাইবে। কি বলছো কি তুমি এসব? দেখো, তুমি নিশ্চয়ই মজা করছো, তাই না? যদি তাই হয় তাহলে শুনে রাখো, আমি এসব মজা একদমই পছন্দ করি না। হুদে আমার সঙ্গে এসব করবে না তুমি, বলে রাখলাম। রূপা বুঝতে পারছে সুমন তার কথা শুনে ঠিক কতটা অবাক হয়েছে, কিন্তু রূপার কিছুই করার নেই। বিয়ের আগে সে চাইছিল সুমনকে সত্যিটা বলে দিতে, কিন্তু কিছুতেই বলে উঠতে পারেনি। রূপা চায়নি সুমনকে সে ঠকাবে, সেজন্য সুমনকে বিয়ের প্রথম রাত্রেই সত্যিটা বলে দিল। আমি জানি এটা শোনা একজন স্বামীর পক্ষে কতটা বেদনাদায়ক, কিন্তু আমার যে কিছুই করার নাই। আর আমি সত্যিটা আপনাকে বলেছি, বিশ্বাস করুন। আপনাকে আমি ঠকাতে চাই না, সেজন্য সব সত্যি কথা বলে দিলাম আপনাকে। এবার আপনি বিবেচনা করে দেখুন, যদি এরকমই হয় তাহলে বিয়ে করলে কেন আমায়? রূপা কেঁদে দিল সুমনের ধমক শুনে, তবুও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি তো জানেনই আমার সৎ মা, উনি চাইনি এসব জানাজানি হোক, কারণ কেউই তো জেনে শুনে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করবে না। সেজন্য আমার সৎ মাও কাউকে বলতে দেয়নি এসব। ওনার জন্য আমি আপনাকে সত্যিটা বলতে পারিনি। ওই যে একবার রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিলাম, তো আপনার সঙ্গে এসব কথা বলার জন্যই, কিন্তু ভাগ্য খারাপ ছিল আমার, আমি আপনাকে কিছুই বলতে পারলাম না। এখন কেঁদে বা কী লাভ হবে? যা ক্ষতি হবার সে তো করে দিয়েছ তুমি। আমার শেষমেশ কিনা একটা অন্যের ব্যবহার করা জিনিস জুটলো আমার। খাইরে কপাল আল্লাহ, আমি তো কোনো পাপ করিনি, তাহলে এরকম একটা মেয়েকে কেন আমার ঘাড়ে দিলে? এই বলে সুমন রেগে ঘর থেকে বেরিয়ে গেল। রূপা সেখানে বসে কাঁদতে লাগলো। সে চায়নি এরকমটা হোক, কিন্তু হয়ে গেছে, এখন আর তার কিছুই করার নেই। রূপা সেখানে বসে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে গেল। সকালবেলা ঘুম ভাঙে রূপার। সে দেখে কালকের বেনারসি শাড়ি পরে রাতে ঘুমিয়ে গিয়েছিল। কালকে রাতের কথা মনে পড়তেই ব্যাগ থেকে কাপড় নিয়ে বিয়ের জামা বদল করে শাড়ি পরে আসলো। শাড়ি পরে ভেজা চুলগুলো আয়নার সামনে দাঁড়িয়ে আঁচড়াচ্ছিল রূপা। তখনই ভেতর আসে সুমন। সুমন রূপাকে এভাবে ভেজা চুল অবস্থায় দেখে যেন আটকে যায় রূপার রূপে। মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে রূপার দিকে। ইচ্ছে করছে যেন একটু কাছে গিয়ে ছুঁয়ে দিতে। অবশ্য তাতে কিছুই হবে না, কারণ রূপা তো তার বিয়ে করা বই। তারপর কালকে রাতের কথা মনে পড়তেই সুমনের কেন যেন সর্বাঙ্গে রাগ ধরে গেল। রেগে গেল রূপার সামনে। নাম রূপা, তাই খালি সারাক্ষণ রূপ নিয়ে পড়ে থাকবে? যাও রান্নাঘরে যাও, তোমাকে আমি এমনি এমনি বসিয়ে খাওয়াবো না। আচমকা সুমনের কথা শুনে খানিকটা কেঁপে উঠল রূপা। সুমন যে তার সঙ্গে এমন ব্যবহার করবে এটাই স্বাভাবিক, এতে অবাক হবার মতন তেমন কিছুই নেই। এটা যে রূপারই নিয়তি। রূপা সব রান্নাবান্না শেষ করে ডাইনিং রুমে খাবার গুছিয়ে অপেক্ষা করছে সুমনের জন্য। একটু পর সুমন আসলো, এসে চেয়ারে বসল। খাবার খাওয়া শেষ হলো। রূপা তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ রূপার দিকে চেয়ে দৃষ্টি যেন আটকে গেল। ইস, মেয়েটাও নামের মতন যে দেখতে একেবারেই মায়াবতী। নজর আটকে যায় একবার দেখলে। খুব মায়া হচ্ছে যেন সুমনের রূপার প্রতি। এরকম সুন্দর একটা মেয়ের সঙ্গে কেউ এত বড় অন্যায় কি করে করতে পারল, সেটা জানতে সুমনের খুব ইচ্ছে হলো। রূপা, আমি যদি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি উত্তর দেবে? রূপা এক পলক তাকালো সুমনের দিকে। সুমন এর আগে যতবারই রূপার সঙ্গে কথা বলেছে ততবারই রেগে কথা বলেছে। এবার শান্তস্বর শুনে রূপা খানিকটা অবাকই হলো বটে। বলুন, কি জানতে চান? যা জানতে চান তাই বলবো, বলুন। তুমি তো আমাকে বললা তোমার ধর্ষণ হয়েছে, এবার আমাকে কি বলবে কে বা কারা তোমাকে ধর্ষণ করেছে? রূপার মনে পড়ে গেল সেই ভয়ানক দিনটার কথা। বলতে লাগলো সুমনকে সবটা। সেদিন ছিল শুক্রবার, বাবা মা বাইরে গিয়েছিল। একটা ছেলে এসেছিল আমার সৎ ভাইয়ের কাছে। ছেলেটা ভাইয়ের পরিচয় দিয়ে আমার ঘরেও আসে। আমিও তখন বুঝিনি কি উদ্দেশ্যে এসেছে। সে এসে বলল পানি খাবে। আমিও সরল মনে তাকে পানি দিতেই সে দরজা বন্ধ করে পেছন থেকে এসে আমার সঙ্গে আর কথা বলতে পারল না কিছু। রূপা তার আগেই কেঁদে ফেলে। সুমন উঠে গিয়ে রূপার মাথায় হাত বুলিয়ে দেয়। কেঁদো না রূপা, কেঁদে লাভ নেই, এতে তো তোমার কোনো দোষ নেই বলো। আচ্ছা, তারপর তুমি সেই ছেলের নামে কোনো আইনি কেস করনি কেন? তোমার সৎ ভাইয়ের চেনা বললো ছেলেটি, তাহলে তো তোমার তাকে ধরতে আরও সুবিধা হতো। সে তার করা কাজের জন্য শাস্তি পেত। আপনাকে তো আমি বললামই, আমার সৎমা এরকমটা হতে দেয়নি, মান সম্মান চলে যাবার ভয়ে। আবার আমাকে বিয়ে দিতে যদি না পারে, সেজন্য আমার সৎমা আমাকে কাউকে কিছু বলতে দেয়নি। যখন আমি আপনাকে বলতে চেয়েছিলাম সে আটকে দিয়েছে।
কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাতে চাইনি সুমন। সেজন্য বিয়ের প্রথম রাতে সব সত্য কথা বলে দিয়েছি আপনাকে। এই বলে আবারও কেঁদে ফেলে রূপা। সুমন তাকে সান্ত্বনা দিতে থাকে। সুমন রূপার চোখ মুছে দিয়ে বলল, কেঁদো না রূপা, কেঁদে লাভ নেই। তোমার সৎমায়ের বিচার পরে আল্লাহ করবে। তিনি আছেন, হয়তো ছাড় দেন, বাট ছেড়ে দেয় না। দেখো তিনি বিচার করবেন ঠিক একদিন। এখন তো আমি আছি তোমার পাশে, বলো। আর কান্না করো না, এসব ভুলে যাও একটা দুঃস্বপ্ন ভেবে। তখনই কলিং বেল বেজে ওঠে। সুমন চায় দরজা খুলতে। দরজা খুলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আরে রাসেল, তুই এখন এই সময়? কি ব্যাপার? বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে রাসেল এসে সুমনকে জড়িয়ে ধরে হাসি মুখে বলল, তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি ভাইয়া। বিয়েতে তো কোনো অনুষ্ঠান করলে না, ঘরোয়াভাবে সম্পন্ন করলে। এখন নতুন ভাবির মুখটা তো দেখতে দাও, কই দিনে। রাসেল সোফায় বসে থাকা রূপাকে দেখে হতভম্ব হয়ে যায়। কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, এ কি তুমি ওখানে? তার মানে তুমি আমার ভাইয়ের বউ? তুই রূপাকে চিনিস রাসেল আগে থেকে? বিনিময়ে রাসেল কিছু বলল না সুমনকে। রাসেলকে দেখে রূপা ভয়ে সুমনের পিছে গিয়ে দাঁড়ালো। কি হলো, তুমি রাসেলকে দেখে এত ভয় পাচ্ছ কেন রূপা? রাসেল তোমাকে আগে থেকে কি করে চিনে বলো? চিনব না কি করে বলুন? এই তো আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এই তো আমার সব কিছু কেড়ে নিয়েছে। এই যে একটু আগে আপনাকে যা বলেছি, সব তো এই করেছে। রূপা কাঁদতে থাকে এক নাগাড়ে কথাগুলো বলে। সুমন হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে রাসেলের দিকে। সে ভাবতেও পারেনি তার আপন ভাই এত ঘৃণ্য একটা কাজ করতে পারে কোনো মেয়ের সঙ্গে। আজ থেকে 6 মাস আগে রূপাদের বাড়ি গিয়ে পুরো বাড়ি একা থাকার সুযোগ নিয়েছিলে তুই রূপার সাথে, তাই না? রূপার ধর্ষণকারী আসলে তুই। ছি! বিশ্বাস করো ভাইয়া, আমি কিছু করিনি। এ বানিয়ে বানিয়ে বলছে। রাসেলের কথাগুলো বলতে দেরি না, অমনি সুমন ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দিল। একটা মেয়ে তার চরিত্র নিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর রূপা যদি মিথ্যুক হতো তাহলে সে শুরুতে আমাকে মিথ্যা বলতে পারত। আমি বুঝেছি রূপা কোনো মিথ্যা কথা বলছে না। আমার তো ভাবতে ঘৃণা লাগছে, আমার ভাই বলেও পরিচয় দিতে পারছে। তুই একটা মেয়ের সঙ্গে এরকম কাজ করেছিস, তোর শাস্তি তো তোকে পেতেই হবে। এই বলে সুমন পুলিশ স্টেশনে কল করল। রাসেলের আর কিছুই বলার মুখ নেই, সে চুপ করে দাঁড়িয়ে রইল। দেখলে তো রূপা, আল্লাহ তোমার সঙ্গে অন্যায়কারীর বিচার করেছে। ব্যাস, তুমি আর কষ্ট পেও না, আমরা সুখে শান্তিতে সংসার করব। দেখো, আর কোনো বাধা আসবে না আমাদের কাছে। আল্লাহর কাছে দোয়া করি আপনি 100 বছর বেঁচে থাকুন। খুব ভাগ্য করলে আপনার মতন স্বামী পাওয়া যায়। আল্লাহ যেন আমার মৃত্যু অবধি আপনার সঙ্গেই রাখেন। যতদিন বাঁচব তোমাকে সাথে নিয়েই বাঁচব রূপা। তোমার অতীতে কী ছিল তা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। তোমার বর্তমান ভবিষ্যৎ আল্লাহ আমাকে যতদিন আয়ু দিবে আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই রূপা। আপনার স্বামী বা স্ত্রীর কোনো জঘন্য অতীত থাকতে পারে, কিন্তু সে আপনার কাছে আসার পর আপনার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই। সুতরাং তার অতীত নিয়ে না ঘেটে বর্তমানটা সুন্দর করে তুলুন তার সঙ্গে। জীবনটা তেজপাতা হয়ে গেল বলে চিল্লাতে থাকে কণা। স্বামী তুষার তার কোনো কথায় কান দেয় না। এখন আর আগের মতো ভালো লাগে না কণাকে। শুধু মাস শেষে বেতনগুলো কণা থেকে নিতে খুব ভালো লাগে। আজ বেতন পেয়েছো? আমাকে কিছু টাকা দিও, না হলে সংসার চালাতে পারবো না। আমার মোবাইলটাও বদলানোর দরকার, পারো তো পুরো টাকাটা দিয়ে দিও। আমার যাতায়াত ভাড়া রেখে বাকিটা দিয়ে দিব, সারা মাস সংসার চালিও। মাস শেষে আবার না খাইয়ে রেখো না। মোবাইল কেনার জন্য 4-5 মাস সঞ্চয় করো, তারপর কেনো। জ্ঞান দেওয়া বন্ধ করো, টাকাটা দিও, দেখি কি করা যায়। আমার কার্ড তো তোমার কাছে আছে, তুলে নিও টাকা। এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। কয়েকদিন গেলে আবার ক্যাচ শুরু হয়ে যাবে, ভালো লাগা চলে যাবে। স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী। স্ত্রী কণা ভোরবেলা ঘুম থেকে উঠে সারাদিনে রান্না গুছিয়ে সকালে খেয়ে দুপুরের টিফিন গুছিয়ে নিয়ে স্বামীর সাথে বের হয়ে যায় অফিসের জন্য। তাদের বাসায় মাসখানিক হয় এক মেয়েকে সাবলেট হিসেবে ভাড়া দিয়েছে, তার জন্য রান্না করে। ভাড়াটিয়া এশার সাথে খাবারের টাকা চুক্তি করা। বাড়িওয়ালার কড়া নিষেধ, সাবলেট দেওয়া যাবে না। তাই যাতে কেউ এসে বুঝতে না পারে সেজন্য একসাথে রান্নার ব্যবস্থা করা হয়েছে। এশা তুষারকে মামা ডাকে, সবাই জানে মামার বাসায় ভাগ্নি থাকে। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে কণা রান্না বসিয়ে সারা সংসারের কাজ গুছিয়ে নিচ্ছে একা হাতে। তুষারও কণার কাজে সাহায্য করছে। দাও আমি রান্না করি, তুমি অন্য কাজ গুছিয়ে নাও। আরে না, তুমি যাও, আমি পারবো। মাঝে মাঝে তোমাকে কাজে সাহায্য করলে আমার ভালো লাগে, বোঝো না? বুঝি। তুমি রান্না করো, আমি সকালে রেখে যাওয়া কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি। যাও, এদিকটা আমি সামলাচ্ছি। কণা কাপড় কাচতে ওয়াশরুমে ঢুকে দরজা দিয়ে দিল। তুষার রান্না করছে, সেখানে এসে এশা হাজির হলো। মেয়েদের কাজ তো ভালোই পারো দেখছি। আগে থেকেই পারি, শিখে নিয়েছি, এখন কাজে লাগে। কি সৌভাগ্য আমার, পরের স্বামীর হাতে খাবার খেতে পারি। তাই নাকি? শোনো, কাল অফিস থেকে আসার পথে বেড়াতে যাব, রেডি থেকো। তোমার কি আমার জন্য সময় আছে? অফিসে সময় দাও না, বাসায় তোমার বউয়ের জন্য সময় পাই না। এখন মনে হচ্ছে এ বাসায় এসে থাকাটা ভুল হয়েছে।
কেন বোঝো না? তোমাদের একসাথে দেখলে আমার মাথা গরম হয়ে যায়, মনে হয় তোমার বউকে খুন করে ফেলি। ফালতু কথা বলো না, এরকম করলে কণা বুঝে ফেলবে। বিশ্বাস ভেঙে গেলে আমার সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে। কিসের সোনার হরিণ? আমিও তো ইনকাম করি, তোমার বউয়ের সমান ইনকাম আমার। আমি দিয়ে দেবো সব টাকা তোমাকে, তুমি ওকে ছেড়ে দাও। তোমার সাথে কিন্তু আমার এরকম কথা ছিল না। বলেছিলাম চুপচাপ থাকবে, কণা যেন টের না পায়। এরকম করলে এক বাসাতেও থাকতে পারবে না তুমি। তাহলে তুমি আমাকে মাঝে মাঝে তো একটু সময় দাও, আমারও ইচ্ছে করে তোমাকে কাছে পেতে। কাছে পেতে চাই দেখেই বাসায় এনে রেখেছি, এটা বোঝো না? বুঝি কী লাভ আমার, যদি আমি তোমাকে কাছে না পাই? আমি শুধু ভালোবাসার কাঙ্গাল। আমার আগের স্বামী আমাকে ভালোবাসেনি, ব্যবহার করেছে শুধু। তুমিও কি তাই করবে? রুমে যাও, আমি আজ কণা ঘুমোলে আসবো তোমার কাছে। মন খারাপ করো না, মাথা ঠান্ডা করো। চলে যাও এখান থেকে, কণা আসার সময় হয়ে গিয়েছে। তুষার রান্না শেষ করে এসে খাবার টেবিলে গুছিয়ে দিল। কণা এসে দেখে খাবার রেডি। টেবিলে বসে বলছে, আজকাল একটু বেশি ভালোবাসছো মনে হচ্ছে, এত কাজ করে ফেললে। এ আর এমন কি, তুমি তো আমাদের জন্য কত কি করো। আমি ভেবেছি এশাকেও বলবো তোমার সাথে কাজ। এশা মামা এসো, খাবার রেডি। এত রান্না সব তুমি করলে নাকি মামা? সে বেশ পাকা রাঁধুনি, সব কিছুতেই পাকা। মানে? আরে মানে বুঝো না, অফিসে মামার কাজ এত ভালো যে সবাই প্রশংসা করে। কাজে কামে খুব পাকা। সে তো হতেই হবে, বসো খেয়ে নাও। কণা বিছানাতে বসে মোবাইল হাতে নিয়ে বলছে, খুব মাথা ধরেছে, ঘরে কি মাথা ব্যথার ওষুধ আছে তুষার? একটা ঔষধ আছে, আনছি দাঁড়াও। কানিয়ার ওষুধ এনে কণাকে দিল। এটা আবার কেমন ওষুধ? মাথা ব্যথার ওষুধ তো অন্যরকম। এক এক কোম্পানি এক এক রকম ঔষধ বানায়, এটাও মাথা ব্যথার ঔষধ। কণা মাথা ব্যথার নামে ঘুমের ওষুধ খেয়ে নিয়ে মোবাইল চাপতে চাপতে ঘুমিয়ে গেল। তুষার কণার ঘুমে বিভোর হওয়া নিশ্চিত হয়ে রুমের দরজা চেপে দিয়ে এশা রুমে চলে আসলো। এশা সেজে গুজে বসে আছে। সারা রাত এশার ঘরে কাটিয়ে সকালে উঠে চলে আসে। আজ সকালে এশা গোসল করে এসে ঘরের সব কাজ, রান্না নাস্তা এশা বানিয়েছে। এশার একটা সংসার অনুভূতি কাজ করছে। কণা তখনও বিভোরই ঘুম। নাস্তা রেডি হয়ে গেলে তুষার কণাকে ডাকলো। কণা, এই কণা, ওঠো, অফিসের সময় হয়ে গিয়েছে। এত ঘুমোচ্ছ কেন? কণা আধখোলা চোখে বলল, কত বাজে? 8টা বাজে, অফিসের আর মাত্র 1 ঘন্টা বাকি। রেডি হয়ে নাও, যাও। কি বলো? নাস্তা বানানো, টিফিন আমি কিছুই করিনি, ঘুমিয়ে যাচ্ছি। এখনও আমার চোখে ঘুম। মাথা ব্যথা এত তীব্র ছিল, বেহুশের মতো ঘুমিয়েছি মনে হয়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। নাস্তা টিফিন এগুলো এশা বানিয়েছে আজ। তোমার শরীর খারাপ দেখে এশা মামা সব করে নিয়েছে। কি বলো? আহারে, মেয়েটার কষ্ট হলো। কণা ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখে এশা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করতে বসেছে টেবিলে। সরি এশা, তোমাকে কষ্ট দিলাম। আসলে শরীর এত খারাপ লাগছিল, ঘুম থেকে উঠতে পারিনি। আরে না, সমস্যা নেই, মাঝে মাঝে আমারও তোমাকে সাহায্য করা উচিত। এখন থেকে তোমাকে আমি প্রতিদিন সাহায্য করব। একা মানুষ তুমি কত করবে? তাড়াতাড়ি খাও, চলো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। নাস্তা শেষে তিনজন একসাথে অফিসের জন্য বের হয়ে গেল। ঘর গোছাতে গিয়ে ওষুধের বক্স হাত থেকে পড়ে গেল। ওষুধ উঠাতে গিয়ে একটা ওষুধ হাতে নিয়ে দেখলো এই ওষুধ সে গত কয়েকদিন মাথা ব্যথা হলে খাচ্ছে। ওষুধটার নাম দিয়ে গুগলে সার্চ দিল কণা। কণা বাক্যহীন হয়ে গেল। এটা তো হাই ডোজের ঘুমের ওষুধ। এই ওষুধ কণাকে তুষার কেন দেয়? সারাদিন কণার মন খুব খারাপ থাকলো। বিশ্বাস ভেঙে গেল। মনের ভিতর নানান ধরনের খারাপ কথা ঘুরপাক খাচ্ছে। তবে কি কণাকে মেরে ফেলতে চাইছে তিলে তিলে তুষার? কিন্তু কেন? কি এমন কারণ যে এত ভালোবাসার মাঝে এসব চলছে? যথারীতি রাতে ইচ্ছে করে কণা মাথা ব্যথার ওষুধ চাইল। তুষার আবার সেই ওষুধ এনে দিল। কণা ওষুধ আর পানি হাতে নিয়ে, তুষার আমার ফোনটা চার্জে লাগিয়ে দাও তো একটু। তুষার ফোন চার্জ দিতে গেলে ওষুধ ফেলে দিল কণা, শুধু পানি খেলো। তুষার অন্যদিনের মতো কণাকে ঘুমাতে দেখে উঠে চলে গেল এশার ঘরে। কণা বুঝতে পেরেছে তুষার উঠে গিয়েছে বিছানা ছেড়ে। কিছুক্ষণ বাদে কণা উঠে চুপি চুপি সারা ঘরে তুষারকে খুঁজতে লাগলো। হঠাৎ এশার ঘর থেকে হাসির আওয়াজ। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ছি, এশা আর তুষার এক বিছানায় ঘনিষ্ঠ হয়ে বসে আছে। এশা বলছে, তোমার বউ কত বোকা, কিছু বুঝতে পারে না। ঘুমের ঔষধের কারসাজি সব। ঘুমে বিভোর সে, কিচ্ছু টের পাবে না। ঘুমের ওষুধের কারসাজিতে যদি মরে যেত ভালো হতো। কই মাছের প্রাণ মরবে না সহজে। থাক না এভাবে বেঁচে, আমাদের সমস্যা কি? আমরা তো ভালোই দিন কাটাচ্ছি। আমার একান্ত একার হয়ে তুমি থাকতে, সেটা ভালো হতো। এই সংসারের উপর আমার খুব লোভ। আমার নিজের একটা সংসার হবে, এটা আমার স্বপ্ন। এখন তো সংসার তোমারও। তুমি চাইলেই রান্না করো, আমার সেবা করো, আর কি চাই? একটা বাচ্চা, নিজের সংসার, এটা পেলে আর কিছু চাই না।
এসব পাগলি একদম করা যাবে না। এখন চুপচাপ থাকো। কণা দরজার ওপাশে দাঁড়িয়ে আর সহ্য করতে পারছে না, কান্নায় ভেঙে পড়ল। জোরে কান্নার আওয়াজ শুনে তুষার এসে লাফিয়ে উঠে দরজার কাছে আসে। এসে কণাকে কান্না করতে দেখল। কণা, তুমি এখানে ঘুমাওনি? না, কেন এমন করলে? আমার সাথে কেন এমন করলে তুমি? আমাকে কেন এভাবে ধোকা দিলে? আমার এতদিনের বিশ্বাস সংসার এভাবে শেষ করে দিতে তোমার একটু কষ্ট হলো না? কিভাবে পারলে তুমি? কিভাবে পারলে? তো তোমার ভুল হচ্ছে, তুমি যা দেখেছো ঠিক না। ঠিক না হলেই ভালো হতো, কিন্তু আমার চোখ আর কানকে কিভাবে বোঝাবো? আমি যদি এতটাই অযোগ্য হতাম আমাকে বলতে, আমি চলে যেতাম। এভাবে ঠকালে কেন আমাকে? ভালো করেছো, ভালো থাকো তোমরা, তোমাদের জন্য শুভকামনা। কণা তার রুমে গিয়ে দরজা দিয়ে দিল। তুষার এসে দরজা ধাক্কা দিচ্ছে। কণা, দরজা খোলো, তোমাকে কিছু বলতে চাই। যে কথা বলবে সব কথা কোর্টে হবে। আমি এ বাসায় সকাল অবধি আছি। আমার ভাইকে ফোন দিয়েছি, সকালে নিতে আসবে। আবার একটা সংসার ভাঙনের সুর, আবার একটা ডিভোর্স। ভালোবাসার মানুষকে ঠকাবেন না। অন্যকে ঠকাতে গিয়ে নিজে যে অন্যায় করছেন তার শাস্তি ভয়ানক। এমন কোনো কাজ করবেন না যাতে লজ্জা পেতে হয় দুনিয়ার কাছে আর প্রিয় মানুষের চোখে চোখ মেলাতে না পারেন।